আসসালামু আলাইকুম। আগামী 25শে অক্টোবর তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের জয়কলি আয়োজিত এগ্রি ফাইনাল ফাইট ফিজিক্সের লাস্ট ক্লাস আজকে। তো আজকে আমরা পড়বো কম, গল্প করবো বেশি, তাই তো? না, তোমাদের সময় যেহেতু শর্ট, আমরা পড়াশোনাও করবো প্লাস তোমাদের কিছু সাজেশনও দিব যে তোমরা কিভাবে আগামী 25শে অক্টোবর যে তোমাদের পরীক্ষাটা হবে, আর মাত্র 20 দিন বাকি আছে, আলটিমেটলি ধরলে 19 দিন বাকি আছে। সো এই 19 দিনটাকে তুমি কিভাবে প্রপারলি কাজে লাগাতে পারবা এবং পরীক্ষার টাইমটায় তুমি কিভাবে তোমার টাইমটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারবা এবং তোমার মাথা কাম রেখে তুমি হাতে ক্যালকুলেশন করে সুন্দর মতো অ্যান্সার দিয়ে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসতে পারবা। অ্যান্ড কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করে 8টা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে যাবা। সো আজকে আমরা পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এখানে সবগুলো চ্যাপ্টারে কিছু কিছু কোশ্চেন থাকবে, সবগুলো আমরা সলভ করব এবং আমরা দেখার চেষ্টা করব তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। সো যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তারা একটু আমাকে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা, প্লাস আমাকে আমার বোর্ডটাকে দেখা যাচ্ছে কিনা। ইতিমধ্যে আমাদের এই এগ্রি ফাইনাল ফাইটের প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা বইয়ের দুটা করে লেকচার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। তোমরা কেমিস্ট্রিতে একটা লেকচার করেছো, তোমরা ফিজিক্সে ফার্স্ট পেপার আমি বিগত 4-5 দিন আগে নিয়েছিলাম, বায়োলজি পাপ্পু ভাই নিয়েছে, ম্যাথ আমাদের শিয়াব ভাই নিয়েছে। সো তোমরা ইতিমধ্যে একটা রিভিশনের মধ্যে আছো, মাঝখানে একটা গ্যাপের পরে। সো তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও যে তোমাদের কি অবস্থা, সবাই কি ঠিকমতো পড়াশোনা করতে পারছো কিনা এবং কোনো সমস্যা ফিল করতেছো কিনা। সো একটু কাইন্ডলি জানাও যে সব ঠিক আছে কিনা। তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে তাপগতিবিদ্যা, চলতড়িৎ, স্থির তড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, দেন আধুনিক পদার্থ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর সবগুলো নিয়ে টুকটাক আলোচনা করব। এমন না যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 100-200 এমসিকিউ সলভ করতে পারবো, যেহেতু আমাদের টাইম লিমিটেড। সো তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের আমাকে দেখতে এবং আমার সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আর একটা কথা বলে রাখি যে এই 19 দিনটায় কেউ একটু নিজের শরীরের যত্ন না নিয়ে পড়াশোনা আবার করো না। তুমি যদি অসুস্থ হয়ে যাও সেটা হবে তোমার সব থেকে বড় বোকামি। ফার্স্ট অফ অল এখানে সিজন চেঞ্জ হচ্ছে, মানে সিজনটা চেঞ্জ হচ্ছে বলতে বৃষ্টি পড়তেছে আবার গরম পড়তেছে, সো তোমার অসুস্থ হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। তো তুমি এটা এনশিওর করবা যে তুমি কোনো মতেই যেন অসুস্থ না হও। তুমি অসুস্থ হলে কিন্তু আর যতই তোমার প্রিপারেশন ভালো থাক না কেন, তোমার কোনো লাভ হবে না। বুঝতে পারছো? সো আল্লাহর রহমতে সুস্থতা আল্লাহর উপর, কিন্তু তোমার নিজেকে টেক কেয়ার করতে হবে। ঠিক আছে, তো আমাকে একটু জানাও যে তোমাদের মানে সব দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা তাপগতিবিদ্যা দিয়ে আগে শুরু করি। সো তাপগতিবিদ্যা যদি আমরা পড়াই তাহলে একটা ক্লাস না, 2টা ক্লাস না, অনেকগুলা ক্লাসই আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে। আমাদের প্রথম কোশ্চেনটা বলছে একটি ত্রুটিপূর্ণভাবে দ্বারাঙ্কিত থার্মোমিটারে স্বাভাবিক চাপে গলিত বরফ। আচ্ছা, বরফ বিন্দু কথা বলছে, দেখো বরফ বিন্দু বলছে 5 ডিগ্রি সেলসিয়াস এবং ফুটন্ত পানিতে অর্থাৎ স্টিম বিন্দু বলে দিচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থার্মোমিটারটা সঠিক পাঠ দিবে। আচ্ছা, তাহলে ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলছে। তাহলে থিটা সি আমাদের সূত্রটা কি ছিল? x minus x ice divided by x steam minus x ice into 100। মানগুলা বসাই দিবা, অ্যানসার চলে আসবে। বসাও। আচ্ছা, মানগুলা বসাইলে অ্যানসার আসবে 50। এগুলো তো ইজি ক্যালকুলেশন ছিল, সো আমরা না করে। আচ্ছা, সাউন্ড ওকে, রাব্বি আর কে সাউন্ড ওকে। তাহলে এই কোশ্চেনটা বলো কি হবে। আমরা জানি তাপমাত্রার 3টা স্কেল আছে, কেলভিন স্কেল, তারপরে ফারেনহাইট স্কেল এবং ডিগ্রি সেলসিয়াস স্কেল। এদের মধ্যে সম্পর্ক কি ছিল? এদের মধ্যে সম্পর্ক ছিল আচ্ছা, তো এখানে কি বলছে দেখো 3 নম্বর কোশ্চেনটা, যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে তোমার 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? এটা আমরা ইজিলি বের করতে পারবো। ফারেনহাইট স্কেলে পরিবর্তনটা কত হবে এটা আমরা কিভাবে বের করব? ফারেনহাইট স্কেলে পরিবর্তন ইকুয়াল 1.8 ইনটু ডিগ্রি সেলসিয়াস স্কেলে পরিবর্তনটা যদি দেওয়া থাকে তাহলে বসাই দিবা
পরিবর্তন 1.8 কে আমরা লিখতে পারি এইভাবে 9/5 ইনটু ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত 35 কাটাকাটি করো তাহলে 9 ইনটু 7 হবে 63 ডিগ্রি ফারেনহাইট তাহলে आंसर হবে হচ্ছে এ সো এই ধরনের কোশ্চেন আমাদের কিন্তু পারতে হবে হ্যাঁ শাহিন কবির এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার এটা হচ্ছে তাপগতিবিদ্যা আমরা করতেছি তাহলে 3 এর এ হবে आंसर গুড ফাহাদ হোসেন আজকে আমি বেশিরভাগ आंसरই তোমাদের থেকে নিব ঠিক আছে আজকে আমি বেশিরভাগ आंसरই তোমাদের থেকে নিব দেখো তোমরা এই লাস্ট মোমেন্টে কতটুকু প্রিপেয়ার হয়ে আছো শাহিন কবির ফাহাদ হোসেন সবাইকে আমি বলবো তোমরা যেন অ্যানসারটা দাও আচ্ছা তো আমরা নেক্সট কোশ্চেনটা যদি দেখি কি বলছে দেখো পানির ত্রয়ী বিন্দুতে চাপ কত আমরা এই ধরনের কোশ্চেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাবাই তোমার কিছু হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন এখানে বেশি আসবে বলা যায় ফিজিক্সে ক্যালকুলেশনটা মনে হয় না অত বেশি আসবে তবে যেহেতু আমাদের জিএসটি তে অনেক ক্যালকুলেশন আসছিল সো মানে একটু রিস্ক থেকে যায় যে আমি এরকম বলে দিব যে না এরকম মুখস্থ মান অনেক আসবে তবে মুখস্থ মান আসার চান্স আছে আমরা জানি পানির ত্রয়ী বিন্দু কোনটা পানির ত্রয়ী বিন্দু হচ্ছে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে বিন্দুতে পানি তিনটা অবস্থাতে বিরাজমান করে এই বিন্দুতে চাপ কত ভাইয়া এই বিন্দুতে চাপ হচ্ছে 4.58 মিলিমিটার Hg সো এখানে দেখো কোনটা দেওয়া আছে এটা কি आंसर হবে তোমরা দ্রুত মানে পরীক্ষার হলে আমরা কি করতে যাব টাইম বাঁচাইতে যাব ওইখানে আমরা এই ভুলটা করব যখন আমরা দেখব 4.58 আমরা এখানে आंसर দাগাই দিয়ে আসব তবে এখানে দেখো সেন্টিমিটার Hg আমাদের তো একক কি ছিল মিলিমিটার Hg সো आंसर হবে হচ্ছে ডি আচ্ছা 4 এ ডি জুথি চৌধুরী গুড 4 এর आंसर হবে ডি আচ্ছা আমরা যদি দেখি নেক্সট স্লাইডে নেক্সট কোশ্চেনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক বলো এটা आंसर বলো সুশান্ত বেইন দেন জুথি চৌধুরী ফাহাদ হোসেন শাহিন কবির একটু কাইন্ডলি এটা आंसर দাও এটা মুখস্থ একটা মান বলা যায় দুইটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য নিচের কোনটা সঠিক দেখি তোমরা পারো কিনা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে বাইরে থেকে একটা সিস্টেম বাইরে থেকে তাপ নেয় না তাপ দেয় না অর্থাৎ তাপ বর্জনও করে না তাপ গ্রহণও করে না তাহলে অ্যানসারটা হবে হচ্ছে বি কারেক্ট অ্যানসার কি দিয়েছে কারেক্ট অ্যানসার দিয়েছে হচ্ছে মতিউর রহমান সো আমরা কি জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট তাই তো অর্থাৎ চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা আর তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে টি ইনটু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল কনস্ট্যান্ট থাকবে আর কি সো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের দিয়ে দিতে পারে যে নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি সঠিক নয় 5 এর आंसर বি গুড আচ্ছা সো নেক্সট কোশ্চেনটা দেখি ভাইয়া একটি আদর্শ গ্যাসের স্থির তাপমাত্রায় চাপ দ্বিগুণ করা হলে এর আয়তন কত হবে একটি আদর্শ গ্যাসের স্থির তাপমাত্রায় আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস একটু মনে করাই দেই যে এই যে তাপগতিবিদ্যা কিংবা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিজিক্স থেকে এই ধরনের কোশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি তোমাকে একটা সূত্রের সম্পর্ক দিয়ে বলবে যে এটা দ্বিগুণ করলে এবং ওইটা যদি অর্ধেক করি তাহলে অ্যানসারটা কত হবে সো এই ধরনের কোশ্চেন তোমরা বেশি পাবে এগুলো হচ্ছে একটু টেকনিক্যালি সলভ করবা যেমন এখানে কি বলছে দেখো একটা আদর্শ গ্যাসের স্থির তাপমাত্রায় চাপ দ্বিগুণ করব আয়তন মানে চাপের সাথে আয়তনের সম্পর্ক কি 1 p সমানুপাতিক 1/v তাহলে এটা যদি দ্বিগুণ করি তাহলে এটা কি হবে অর্ধেক কমবে মানে অর্ধেক হবে ঠিক আছে সো এটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক একটা হচ্ছে দ্বিগুণ করলে আরেকটা হচ্ছে অর্ধেক হবে 6 এর ডি কে বললা মতিউর রহমান 6 এর ডি কেন হবে ভাইয়া 6 এর आंसर হবে হচ্ছে সি ঠিক আছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে চাপ যদি দ্বিগুণ করি তাহলে আয়তন অর্ধেক হবে জুথি রাইট आंसर গুড আচ্ছা এটা বলো আমাকে এটার आंसर কি হবে একটি প্রত্যাবর্তী বা একটি প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন নিচে কোনটা হবে একটি প্রত্যাগামী প্রক্রিয়ার এন্ট্রপির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক মানে এন্ট্রপির পরিবর্তনটা কেমন হবে 7 এর आंसर করো একটু ফাস্ট 7 এর आंसर করো একটু ফাস্ট দেখি তোমাদের কি অবস্থা প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0 তোমরা কি বলতেছ না যাই হোক এন্ট্রপির পরিবর্তন কেমন 0 কারণ এন্ট্রপি সমান আমরা কি জানি ds ইকুয়াল dq বাই t এবং dq মানে হচ্ছে dw বাই t এবং আমরা জানি প্রত্যাগামী প্রক্রিয়ার কাজ হচ্ছে 0
তাহলে আলটিমেটলি এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। 7 এর সি, গুড। এটা বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করা হলো, এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল dq বাই t। তাহলে dq অর্থাৎ এখানে কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ওয়েট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র বরফ গরমের আপেক্ষিক সুপ্ততাপটাই কাজে লাগবে, অর্থাৎ mLf ডিভাইড বাই টি। মান বসায় দাও, m এর ভ্যালু কত 273 ইনটু lf অর্থাৎ বরফ গরমের আপেক্ষিক সুপ্ততাপের মান কত 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। কেটে দাও, তাহলে অ্যানসার হবে হচ্ছে আমাদের আপেক্ষিক সুপ্ততাপের মতোই, মানে মানটাই 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল পার কেলভিন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে দেখি। তাপগতিবিদ্যায় অনেক কোশ্চেন সলভ করানো যাইতো, তবে লাস্ট মোমেন্টে আমরা আসলে ওই যে কনসেপচুয়াল কিছু কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। সো আমরা যে চ্যাপ্টার 2 তে দেখি স্থির তড়িতে তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ কোনটা। আমি তোমাদেরকে যতবারই ক্লাস করাইছি এবং এইসব টপিক যখনই আসছে আমি বলার চেষ্টা করছি যে আমরা মাত্রা কখনো মুখস্থ রাখবো না, মাত্রা হচ্ছে বের করব। যেমন আমরা যদি ক্ষমতার মাত্রা বের করি P ইকুয়াল mgh/t, ঠিক আছে। সো m হচ্ছে কেজি, g হচ্ছে ms ইনভার্স 2, এককগুলা লিখতেছি আর কি। h হচ্ছে মিটার, ডিভাইড বাই t হচ্ছে সেকেন্ড। আলটিমেটলি কি থাকে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। তাহলে আলটিমেটলি এখন আমরা কেজি মানে হচ্ছে ম্যাস, ম্যাসের m, মিটার মানে হচ্ছে লেন্থ, লেন্থের l স্কয়ার, আর s মানে সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে t, তার মানে t ইনভার্স 3। সো এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা যেভাবে আমরা বের করতে পারি, আমরা চাইলে তড়িৎ বিভবের মাত্রাও বের করতে পারবো। সো মাত্রা কখনো মুখস্থ করব না, মাত্রা এভাবে বের করার একটা প্র্যাকটিস আমরা গড়ে তুলবো। তাহলে কি হবে, তোমার যে কোনো মাত্রায় আসুক না কেন তুমি যদি সূত্র পারো এবং সূত্রগুলোর যদি প্রত্যেকটা রাশির একক জানো তাহলে তুমি বের করতে পারবা। এখানে বলছে তড়িৎ বিভবের মাত্রা v ইকুয়াল w বাই q। তাহলে v এর মাত্রা, w এর মাত্রা হচ্ছে m l স্কয়ার পার t ইনভার্স 2, q হচ্ছে i এবং t। তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে m l স্কয়ার পার t কিউব i ইনভার্স 1। i ইনভার্স হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রাটা আর কি। সো অ্যানসার হবে হচ্ছে a। ক্লিয়ার? অ্যানসার হবে কি a। অ্যানসার হবে হচ্ছে a। আচ্ছা, অ্যানসার হবে a, গুড, ঠিক আছে। সো আমরা নেক্সট কোশ্চেনে যদি দেখি, দেখো কি বলছে এখানে। এই কোশ্চেনটা অনেকবারই আসছে, ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরেও আসছে এটা। দেখো কি বলছে, ABCD বর্গক্ষেত্রের A বিন্দুতে 6 কুলম, B বিন্দুতে 8 কুলম এবং C বিন্দুতে -2 কুলম চার্জ থাকলে D বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভবের মান 0 হবে। এটার অ্যানসার কেউ কি বলতে পারবে কিনা বলো? এটার অ্যানসারটা হবে হচ্ছে 4টা চার্জ যোগ করলে যেন 0 হয়, অর্থাৎ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 সমান হইতে হবে 0। এই ক্ষেত্রে 6 প্লাস 8 মাইনাস 2 প্লাস Q4 ইকুয়াল 0 হইতে হবে। তাহলে Q4 ইকুয়াল -12 কুলম। তাহলে অ্যানসার হবে হচ্ছে C। বুঝছো আশা করি? ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে একটু কাইন্ডলি আস্ক করতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো। কিংবা আমার অ্যাডমিশনের সময় মানে পরীক্ষার সময় ওই 1টা ঘন্টা সম্পর্কে জানতে চাইতে পারো, আমি তাহলে সেটা বলবো যদি কারো প্রয়োজন হয় আর কি। তো এখানে একটা কোশ্চেন বলছে ধারকের, আমরা জানি ধারককে যদি সমান্তরালে সংযুক্ত করি তাহলে জাস্ট ধারকের মানগুলো যোগ করে দিব, আর যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে ওই যে আমরা তুল্য রোধের ক্ষেত্রে যেটা করতাম ওটা উল্টাটা। সো এখানে কি বলছে, 3টা ধারকের ধারকত্ব দেওয়া আছে 3, 4 এবং 5, এদের সমান্তরালে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে, সিম্পলি আমরা যোগ করে দিব 3 আর 4 7, 7 আর 5
12। সো এইগুলো আমাদেরকে কেন দেওয়া হয়? এত ইজি জিনিস যোগ করা, এগুলো দেওয়া হয় তোমাদেরকে কনফিউজ করার জন্য। তুল্য রোধ এবং এই ধারকত্বের সূত্রের মধ্যে যদি প্যাচ লাগাও মানে তাড়াহুড়োর মধ্যে, এইটা ভেবেই তারা হচ্ছে দেয়। এমন না যেটা কোথাও আসে নাই, দেখো কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। 11 এর সি, 11 এর সি কি বললা? যাই হোক জুথি 11 এর অ্যান্সার হবে এ। যাই হোক এখানে দেখো কি বলছে, 10 ওহম রোধের একটি তারকে টেনে এমন ভাবে লম্বা করা হলো যাতে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়, পরিশেষে এর রোধ কত হবে? আচ্ছা আমরা একটু এর ভিতরের মেকানিজমটা একটু দেখি। যে একটা তার ছিল, এই তারের দৈর্ঘ্যটা যদি হয় হচ্ছে এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আমি কি করছি এখানে দৈর্ঘ্যটাকে টেনে কেমন করছি হচ্ছে দ্বিগুণ করছি, তার মানে আমার L2 হবে হচ্ছে 2L1, আর আমার ক্ষেত্রফলটা কি করছি আমি অর্ধেক করছি, অর্থাৎ A2 হবে হচ্ছে আগেরটা হচ্ছে অর্ধেক। সো তোমরা এইভাবে ক্যালকুলেশন করে সূত্র বসায় করতে পারো। আমরা জানি হচ্ছে R ইকুয়াল রো ইন্টু L বাই A, এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারো R1 L1 A1 আর R2 দিয়ে করতে পারো, কিন্তু আমরা এখানে একটা শর্টকাট ইউজ করব। সেটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে এরকম। শর্টকাটটা কিরকম ভাইয়া? শর্টকাটটা হচ্ছে এরকম। শর্টকাটটা কেমন? R2 হবে n স্কয়ার ইন্টু R1। এখানে nটা কি? nটা হচ্ছে কত গুণ লম্বা করছি আমরা, টেনে কত গুণ লম্বা করছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এখানে আগে কাউন্টে আসবে না। আচ্ছা সো R2 টা আমাদের কত হবে? n স্কয়ার। আমি কত গুণ লম্বা করছি ভাইয়া? আমি 3 গুণ দ্বিগুণ লম্বা করছি, তাহলে 2 স্কয়ার ইন্টু আগের R1 রোধটা কত? 10 ওহম, তাহলে 4 ইন্টু 10 আলটিমেটলি হচ্ছে অ্যান্সার 40 ওহম। তাহলে 40 কোথায়? এ। সবই ক্লিয়ার? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আয়তন না বাড়িয়ে, এটা মাথায় রেখো যে আয়তন বৃদ্ধি করা যাবে না। যদি তোমাকে বলে আয়তন বাড়াইছে বা কমাইছে তখন এই শর্টকাটটা খাটবে না। হ্যাঁ, তখন এই শর্টকাটটা খাটবে না। টেনে লম্বা করছে মানে কি? আয়তন বাড়ায়ও নাই কমায়ও নাই। সবাই বুঝলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো আর কি। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এ। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, শ্রেণী ও সমান্তরাল সমবায় দুইটা তুল্য রোধ যথাক্রমে হচ্ছে শ্রেণী ও সমান্তরাল সমবায় দুটি রোধের তুল্য রোধ হচ্ছে 25 ওহম এবং 4 ওহম। মানে দুইটা রোধকে আমরা যদি শ্রেণীতে সাজাই তাহলে হবে 25 এবং সমান্তরাল সাজাইলে হবে 4। তো আমাদেরকে ওই দুইটার মান বের করতে বলছে। আমরা এখান থেকে অপশনগুলোকে আর কি মানে বাদ দিই কিছু কিছু। দেখো 12 আর 11 যোগ করলে কখনো 25 হবে না, তার মানে শ্রেণীতে তুল্য রোধ 25 হবে না, তার মানে এ বাদ। এটা যোগ করলে 25 হবে, এটাও যোগ করলে 25 হবে, এটা যোগ করলে 25 হবে, তার মানে আমার অ্যান্সার এই তিনটার মধ্যে যে কোনো একটা। এখন দেখা লাগবে যে সমান্তরালে যুক্ত করলে কোনটার মান 4 হয়। আমরা একটা জিনিস মাথায় রাখবো, দুইটা রোধের ক্ষেত্রে যদি আমাদের সমান্তরাল থাকে এবং তুল্য রোধ বের করতে বলে তাহলে উপরে হবে হচ্ছে গুণফল, নিচে হবে হচ্ছে R1 প্লাস R2। অর্থাৎ দুইটা রোধ যদি সমান্তরাল সংযুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে, উপরে হবে হচ্ছে গুণফল করবা ডিরেক্ট, মানে শর্টকাট, তোমার করতে টাইম কম লাগবে, আর নিচে হবে হচ্ছে যোগফল। ঠিক আছে? সো আমরা এইখান থেকে এই শর্টকাট ইউজ করে বারবার আর কি তোমার এই সমান্তরালে তুল্য রোধ বের করার চেষ্টা করো। ফার্স্ট আছে 20 এবং 5, তাহলে উপরে হবে গুণফল, নিচে হবে হচ্ছে যোগফল, তাহলে উপরে আসবে হচ্ছে 100, নিচে আসবে হচ্ছে 25, কাটাকাটি গেলে অ্যান্সার হবে 4। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের অ্যান্সার হবে বি, কারণ বি 20 এবং 5 সমান্তরালে থাকলে এদের তুল্য রোধ হচ্ছে 4। আমরা নিচেটা একটু সলভ করে দেখি। যদি সি উপরে থাকতো তাহলে তোমার এটা আগে করা লাগতো, তাই না? তাহলে দেখি 10 ইন্টু 15 ডিভাইড বাই 10 প্লাস 15, উপরে কি আসে? উপরে আসে হচ্ছে 150 ডিভাইড বাই 25, তাহলে 6 25 150, তার মানে এটা তুল্য রোধ 4 হয় না, সমান্তরাল থাকবে, তার মানে আমাদের অ্যান্সার হবে বি। সো আশা করি বুঝতে পারছো তোমরা। বুঝো নাই? শাহিন কবির কেন বুঝো নাই? এটা বুঝো নাই কেন? আচ্ছা এখানে কি বলছে দেখো, দুইটা রোধ সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ হচ্ছে 4 এবং শ্রেণীতে থাকলে তাদের তুল্য রোধ হচ্ছে 25। অর্থাৎ আমরা যদি ধরে নেই R1 রোধ এবং R2 রোধের কথা বলছে, এদেরকে যদি তুমি সমান্তরালে রাখো তাহলে এদের তুল্য রোধ হবে 4 এবং শ্রেণীতে রাখলে তুল্য রোধ হবে 25। এই দুইটার মান বের করতে বলছে। এখন R1 সমান কত, R2 সমান কত। দেখো আমরা এটাকে বাদ দিতে পারি কেন?
এটাকে বাদ দিতে পারি, কারণ 12 আর 11 কে যোগ করলে কখনো 25 হয় না। তার মানে শ্রেণী সমান্তরাল শ্রেণী সমবায় থাকলে যোগ করে তো 25 আসতে হবে। 25 যেহেতু আসে নাই, তার মানে এটা বাদ, এটা আগে ক্যান্সেল আউট হয়ে গেছে। এখন বাকি আছে তিনটাই, তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখন এর মধ্যে এই 10 আর 15 এটার তুল্যরোধ বের করছি। তুল্যরোধ কিভাবে বের করে? দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্যরোধ হবে জাস্ট সিম্পলি উপরে গুণফলটা লিখবা, নিচে যোগফলটা লিখবা। আমি 10 এবং 5 এর উপরে গুণফল, নিচে যোগফল লিখে দেখছি অ্যান্সার আসে 6। তার মানে এদেরকে সমান্তরালে সাজাইলে তুল্যরোধের মান 4 হয় না, বাদ। এবং বি নাম্বারটা আমি দেখছি 20 × 5 আর নিচে হচ্ছে 20 + 5, ক্যালকুলেশন করে দেখছি অ্যান্সার হচ্ছে 4। তার মানে এই বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বুঝছো কিনা বলো, তাহলে আমরা সামনে ম্যাথটা করব। বুঝার কথা, ঠিক আছে? সো ভাইয়া সামনে যাই। দেখো এটা কি বলছে, 27 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বানানো হলো। এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্য রোধ কত হবে? 27 ওহম মানে একটা তারকে সমবাহু ত্রিভুজে ভাগ করতে, তার মানে তিনটা বাহু সমান মানের রোধ নিবে। তার মানে 27 / 3, এর মানে কি 9 ওহম করে প্রত্যেকটা বাহু থাকবে। সো বাহুগুলো যদি এরকম হয়, এরকম হবে, একটা হচ্ছে 9 ওহম, আর একটা হচ্ছে 9 ওহম, আর একটা হচ্ছে 9 ওহম। এখন বলছে যে যে কোনো একটা বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ বের করতে বলছে। ধরি আমরা এইটা এবং এই দুইটা প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। তাহলে এইটার সিম্পলিফাইড চিত্রটা কেমন হবে? এটার সিম্পলিফাইড চিত্রটা হবে এরকম যে উপরে 9 ওহমের দুইটা হচ্ছে শ্রেণীতে আছে এবং নিচে আরেকটা 9 ওহম হচ্ছে ওদের সাথে সমান্তরাল আছে, 9 9 এবং 9। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর তুল্যরোধ বের করতে বলছে। তাহলে উপরে হবে হচ্ছে 18 শ্রেণীতে আছে যেহেতু, আর নিচে হবে 9 9 এবং 18 এর মধ্যে আমরা তুল্যরোধ বের করব, তাই তো? তাহলে দুইটা রোধ আছে সমান্তরালে আছে, তাহলে এদের তুল্যরোধ আমরা সহজে বের করতে পারবো। উপরে গুণফল, নিচে হচ্ছে যোগফল, ইজিলি করতে পারবো। দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্যরোধ হবে হচ্ছে, তাহলে তাদের তুল্যরোধ হবে কি? তাহলে তুল্যরোধ হবে হচ্ছে উপরে গুণফল, নিচে হচ্ছে ভাগফল। তাহলে উপরে দেখো কত আসে, 18/18 × 9 রেখে দেই, নিচে হবে হচ্ছে 18 + 9, তাহলে হবে কি 27, 3 নং 27, 3 6 18। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 6, অ্যান্সার হবে 6 ওহম। ভাই আপনার কলেজ কোনটা ছিল? হাসান আলী। আমার কলেজ ছিল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাইয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল আমার কলেজ, মতিঝিল গভর্নমেন্ট আর কি যেটা। সো এটার কলেজ ভার্সনে আমি পড়েছি। সো এটা বুঝতে পারছো কিনা বলো? এই ধরনের জিনিস হচ্ছে একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই ধরনের জিনিস একটু ইম্পর্টেন্ট। তবে 6 ওহম শাহিন কবির বুঝতে পারছো, বাকি সবাই আমরা বুঝতে পারছি। এটা আশা করি বুঝছো। আচ্ছা আমরা সামনে যাই। এটা কি হবে বলো? এটা খুবই কমন, বাট এখানে অনেক কিছু আমাদের শিখার আছে। সো এখানে কি বলছে, উপরের বর্তনীতে তিনটা রোধের মানে হচ্ছে 3 ওহম, মানে এটাও 3, এটাও 3 এবং এটাও 3। এদের প্রান্তদ্বয়ের মধ্যে রোধ কত, মানে এটার তুল্যরোধ বের করতে বলছে আর কি। সো এই বর্তনীটা যেই কথা, এই বর্তনীটাও কিন্তু একই কথা, তাই না? এই বর্তনীটা যেই কথা, এই বর্তনীটাও একই কথা। আমার বোঝানোর উদ্দেশ্য এখানে না, আমার বোঝানোর উদ্দেশ্য এটা হচ্ছে যে এই কোশ্চেনটা তুমি 1 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করবা। কয়েকটা কথা মনে রাখবো আমরা, সেটা হচ্ছে সমান মানের সমান সংখ্যক রোধ, যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্যরোধের মান 1 হবে। সমান্তরালে থাকলে তাদের তুল্যরোধ 1 ওহম হয়। এটা একটু মাথায় রাখবো। সমান মানের সমান সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্যরোধের মান 1 হবে। 1 সেকেন্ডে অ্যান্সার দিবা। দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে 3টা রোধ আছে এবং এদের মানও হচ্ছে 3, তাহলে এদের তুল্যরোধের মান হবে হচ্ছে 1 ওহম। তাহলে অ্যান্সার হবে কত? 1 ওহম। যদি 8 ওহম মানের, একটু মুছে দেই, যদি 8 ওহম মানের রোধ 8টা থাকতো তাহলে এদের তুল্যরোধ হতো 1। যদি 6 ওহম মানের 6টা রোধ তুল্যরোধে থাকতো তাহলে এদের মান হতো 1। যদি 1000 ওহম মানের 1000টা রোধ
তুল্য রোধের সমান্তরালে থাকতো তখন এদের তুল্য রোধের মান আসতো 1। ঠিক আছে, এটা আসলে সবাই বুঝতে পারছো। আরেকটা কথা লিখে রাখতে পারো যে সমান মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধের মান অর্ধেক হয়। সমান মানের দুটি রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ অর্ধেক হয়। তুল্য রোধ অর্ধেক হয়। যেমন যেমন কি বলতে পারি আমরা, মনে করো 50 ওহম মানের দুইটা রোধ সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য রোধ হবে 25 ওহম। আবার যদি 10 ওহম মানের দুইটা রোধ সমান্তরালে থাকে তাহলে এদের তুল্য রোধের মান হবে 5 ওহম। অর্থাৎ সমান মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে এদের তুল্য রোধের মান কত হবে? অর্ধেক। আর যদি সমান মানের সমান সংখ্যক রোধ তুল্য রোধে থাকে, মানে সমান্তরালে থাকে, তখন এদের তুল্য রোধ কত হবে? 1 ওহম। এই কয়েকটা জিনিস যদি মাথায় থাকে তাহলে হচ্ছে আমরা এগুলো হচ্ছে খুব কম টাইমে করতে পারবো। তোমরা যারা লিখবা তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, ভাইয়া সামনে আগাবো, আমাদের যেহেতু অনেকগুলো কোশ্চেন এখন করা বাকি। ঠিক আছে, সো আমরা নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেনে দেখবা যে একটি হুইটস্টোন ব্রিজ থেকে আমাদের অনেক কোশ্চেন আসার চান্স কিন্তু আছে। হ্যাঁ, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে 6, 18, 10 এবং 20 ওহম মানের রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে সাম্যাবস্থা পাবে? সাম্যাবস্থা কখন পায় ভাইয়া? যখন P/Q ইকুয়াল R/S হয়। তাহলে আমরা এই S এর ভ্যালুটা বের করব যে এটার ভ্যালু কত হইতে হবে যেন ওরা সাম্যাবস্থায় থাকে। P এর ভ্যালু কত? 6 ডিভাইড বাই 18, R এর ভ্যালু কত? 10 ডিভাইড বাই S এর ভ্যালু আমরা জানি না। তাহলে S এর ভ্যালু কত আসবে? S এর ভ্যালু আসবে হচ্ছে 10 ইনটু 18 ডিভাইড বাই 6, 3 6 18। তাহলে অ্যানসার হচ্ছে, অ্যানসার না, আমাদের মানে চতুর্থ রোধটাকে হচ্ছে 30 হইতে হবে। চতুর্থ রোধটা কখন 30 হবে? শ্রেণীতে কত যুক্ত করতে হবে? 20 এর সাথে আর কত যুক্ত করতে হবে? 20 এর সাথে আর মাত্র 10 ওহম যুক্ত করলেই তো 30 ওহম হয়ে যাবে, তাই না? 30 ওহম হয়ে যাবে। তার মানে সমান্তরালে শ্রেণীতে 10 ওহম যুক্ত করা লাগবে মাত্র। তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে সি। আমাদের অ্যানসার কি হবে? সি। আমাদের অ্যানসার কি হবে ভাইয়া? আমাদের অ্যানসার হবে হচ্ছে সি। আচ্ছা, সবাই বুঝতে পারছি একটি হুইটস্টোন ব্রিজের কখন সাম্যাবস্থায় থাকবে? যখন এদের 4টা বাহুর রোধ অর্থাৎ P, Q আর S এর অনুপাত অর্থাৎ P/Q এর অনুপাত এবং R/S এর অনুপাত সমান হবে। এভাবে আমরা বের করলাম যে চতুর্থ রোধটায়, মানে চতুর্থ পয়েন্টে আমাদের রোধের মান হইতে হবে 30। তাহলে শ্রেণীতে যুক্ত করতে হবে কত? এটা জানতে চাইছে। তাহলে শ্রেণীতে যুক্ত করতে হবে মাত্র 10, কারণ আগে আমার 20 ছিল। সো আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যানসার হবে সি। গুড। আচ্ছা, এরপরে এই হুইটস্টোন ব্রিজের, আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু পরে করতেছি, এটা আগে তোমরা বলো। মানে পিছনের কোশ্চেন আমরা করবো বাট একটু পরে, আগে এটার সাথে রিলেটেড একটা কোশ্চেন আছে, এটা একটু করে নেই। একটি ব্রিজের হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে সেম বলে দিয়েছে 10 ওহম, 30 ওহম, 6 ওহম এবং আরেকটা বলছে হচ্ছে 30 ওহম মানের রোধ আছে। হ্যাঁ, সো 30 ওহম মানে 4টা রোধের মান দিয়ে দিছে, রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা আসবে? একটু আগে কিন্তু আমাদেরকে বলে দিছিল যে শ্রেণীতে যুক্ত করতে হবে। এখানে বলে নাই যে কিভাবে যুক্ত করতে হবে, এখানে বলে দিছে যে মানে জানতে চাইছে কিভাবে যুক্ত হবে। সো আমরা আগে মানটা বের করি। ঠিক আছে, সো আমাদের সেম P/Q ইকুয়াল R/S। তাহলে আমাদের চতুর্থ রোধটা বের করতে হবে। তাহলে 10/30 ইকুয়াল R এর ভ্যালু হচ্ছে 6/S। এখন এখান থেকে S এর ভ্যালু বের করো। S সমান হবে হচ্ছে, এগুলো হচ্ছে তোমরা খুব ফাস্ট করবে, আমি তো একটু স্লো করতেছি যেন তোমরা বুঝতে পারো। ডিভাইড বাই 10, এটা কাটলে হবে 3, আর 3 ইনটু 6 তার মানে 18। তার মানে আমাদের অ্যানসারটা হওয়া লাগবে, অর্থাৎ চতুর্থ বাহুতে কত ওহম রোধ থাকতে হবে? 18 ওহম রোধ থাকতে হবে। এখন আমাদের চতুর্থ বাহুতে আছে হচ্ছে 30। এই 30 ওহমের সাথে কত ওহম কিভাবে যুক্ত করলে অ্যানসারটা 18 ওহম হবে, এটা আমাদের আগে একটু ডিসাইড করে নিতে হবে। তোমরা আশা করি জানো যে আমরা যদি কোনো তুল্য রোধের মান কমাতে চাই তাহলে আমরা কিভাবে কোনো নতুন রোধ যুক্ত করি? সমান্তরালে যুক্ত করি, কারণ সমান্তরালে যত রোধ থাকবে ওইটার তুল্য রোধের মান সবার ছোটটার থেকে ছোট হবে, তাই তো? তাহলে আমরা এই 30-এর আমাদের এই যে 18, এটা কি অবশ্যই 30-এর চেয়ে অনেক ছোট? 30-এর চেয়ে অনেক ছোট আমরা কিভাবে বানাইতে পারি?
30 এর সাথে যদি আমরা কোনো একটা মানের রোধ সমান্তরাল যুক্ত করি তাহলে ওটা তুল্যরোধটা 30 এর চেয়ে ছোট হবে। 18 বানাইতে হবে আমাদের, তাই তো? তাহলে অ্যানসারটা হবে এরকম যে আমাদের বানাইতে হবে 1/18 মানে আরপি সমান্তরালের তুল্যরোধ হচ্ছে 18 ইনটু আমাদের 30 এর সাথে এক্স পরিমাণ রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 45 ওহম। তখন তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে এ 45 ওহম সমান্তরাল যুক্ত করতে হবে। বুঝছো কিনা বলো ভাইয়া, যা বুঝালাম বুঝছো কিনা বলো, বুঝার কথা, কারণ এখানে খুবই সিম্পল ভাবে মানে বোঝা যায় যে কিভাবে যুক্ত হবে আমাদের বলে দিছে। আমাদের অ্যানসারটা কত হইতে হবে 18 ওহম। এখন 18 ওহম কিভাবে পাবো? 30 ওহমের সাথে অবশ্যই সমান্তরালে যুক্ত করতে হবে, কারণ আমরা যদি শ্রেণী যুক্ত করি তাহলে 30 এর চেয়ে বড় হয়ে যাবে। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন আগে আমরা যে প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল এটা বলছিলাম পরে করব, এটা এখন করি। দেখো এখন কি বলছে, মিটার ব্রিজ। মিটার ব্রিজ থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে, যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, এখানে তোমাদের অত বড় ক্যালকুলেশন লাগে না, মানে আসবে না, এবং এখানে এই ধরনের ম্যাথে অত বেশি ক্যালকুলেশন নাই। দেখো একটি মিটার ব্রিজের বাম ফাঁকে বলে দিছে 10 ওহম, ডান ফাঁকে হচ্ছে 40 ওহম যুক্ত করা হলে সাম্যবিন্দু কোথায় হবে? আমরা জানি হচ্ছে Q/P, অথবা এখানে বলতে পারি হচ্ছে বাম ফাঁকের রোধ আর এখানে হচ্ছে ডান ফাঁকের রোধ ইকুয়াল সাম্য অবস্থান কত দূরত্বে আছে L ডিভাইড বাই 100 মাইনাস ওই L। তাহলে আমরা মান বসাই দিই। বাম ফাঁকের রোধ কত ছিল? 10 ওহম। উপরে সবসময় হচ্ছে মনে রাখবা বাম ফাঁকের যে রোধটা থাকবে সেটা অজানা রোধ, মানে যদি বের করতে বলতো আর কি, এখানে তো জানাই দিছে আমাদেরকে। আর P হচ্ছে ডান ফাঁকের রোধ কত? 40 L বাই 100 মাইনাস L। এখানে L এর ভ্যালু দেখবে আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি 20, আচ্ছা করেই দেখি, এটা আসবে হচ্ছে 4, তাহলে 4 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 4L আর হচ্ছে 100 মাইনাস L, তাহলে এখানে আসবে হচ্ছে 5L 100, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, অ্যান্সারটা কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 20 সেন্টিমিটার। সবাই বুঝতেছো? বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা বলো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের মোটামুটি 40টারও বেশি কোশ্চেন সলভ করা লাগবে, সো আমাদের একটু ফাস্ট যাইতে হবে। এটা তো করলাম। নিম্নের কোন সমীকরণটি তরঙ্গ দৈর্ঘ্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক প্রকাশ করে? অর্থাৎ আমরা অধ্যায় ভৌত কি যেন জ্যামিতিক আলোক জুথি চৌধুরী কি লিখছে, আচ্ছা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার শুরু করছি আমরা। এখানে কি দেখো তো, নিম্নের কোন সমীকরণটি তরঙ্গ ও দশা এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইনটু পথ পার্থক্য। এই টাইপটা থেকে কত যে কোশ্চেন আসছে, তোমরা একটু টেস্ট পেপার সলভ করলে, মানে কোশ্চেন ব্যাংক সলভ করলে হচ্ছে দেখতে পারবা। এবং আমরা জানি যে সবচেয়ে কৃষিগুচ্ছের জন্য সবচেয়ে ডেডিকেটেড টেস্ট পেপার, বা আবারও টেস্ট পেপার বলতেছি, কৃষিগুচ্ছের জন্য সবচেয়ে ডেডিকেটেড যে প্রশ্ন ব্যাংকটা থাকে বা প্রস্তুতি থাকে সেটা হচ্ছে কৃষি বিচিত্রা অথবা জয়কুলি যে কৃষি মডেল টেস্ট আছে, সেটা তোমরা এখন সংগ্রহ করতে পারো। সো আমরা এটা মনে রাখবো, এটা থেকে অনেক কোশ্চেন সলভ করতে হবে এবং এটা থেকে কোশ্চেন আসে অনেক বেশি। ঠিক আছে, সো দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইনটু পথ পার্থক্য। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইনটু পথ পার্থক্য। অ্যান্সার হবে সি, দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইনটু পথ পার্থক্য x। এই রিলেটেড একটা কোশ্চেন সলভ করি। তাহলে দেখেন কি বলছে, একটা তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য দিয়ে দিয়েছে 3λ/4, তাহলে বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইনটু পথ পার্থক্য। পথ পার্থক্য হচ্ছে 3λ/4, λ কাটা 4/2, তাহলে নিচে হবে 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে হচ্ছে 3/2 ইনটু কে থাকে পাই, তার মানে 3π/2। 3π/2 কোথায় আছে? অ্যান্সার হবে সি। তাহলে বুঝতেছো কিনা বলো, সবাই বুঝতেছো কিনা বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, সো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, মানে এই চ্যাপ্টারের সেকেন্ড কোশ্চেন। এখানে দেখো কি বলছে, এখানে দেখো কি বলছে,
যে ইয়ং এর ডাবল স্লিট পরীক্ষায় চিরের দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে স্ক্রিনের ফ্রিঞ্জের ব্যবধান একই রাখতে স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব কত পরিবর্তন করতে হবে। সো আমাদের এখানে এই সূত্রটা একটু মনে করি আমরা। হ্যাঁ, ডোরা পার্থক্য কি ছিল? ডেল এক্স ইকুয়াল এন ল্যামডা ডি বাই এ। তাহলে এখানে কার কার মধ্যে সম্পর্ক আছে দেখো তো, চিরের দূরত্ব তার মানে এ, আর হচ্ছে আমাদের কি করতে হবে, স্লিটের দূরত্ব, স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব তার মানে পর্দার দূরত্ব তার মানে ডি, তার মানে এ আর ডি এর মধ্যে আমাদের সম্পর্কটা জানতে হবে, তাহলে ইজিলি করতে পারবো। এখানে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক, এ এবং ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, বাকি সব যদি ধ্রুবক থাকে তাহলে এখান থেকে আসবে হচ্ছে এ সমানুপাতিক ডি, অর্থাৎ চিরের দূরত্ব আর পর্দার দূরত্ব হচ্ছে সমানুপাতিক। এখানে কি বলছে দেখো তো, চিরের দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে আমাদের ডোরা পার্থক্য সমান রাখতে তাহলে স্ক্রিন থেকে স্লিটটাকে কত দূরে রাখতে হবে, মানে পর্দার পার্থক্যটা কত হবে, দূরত্বটা সেটা হবে দ্বিগুণই হবে যেহেতু সমানুপাতিক। এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা হচ্ছে দ্বিগুণই হবে। ভাইয়া ফেনীতে কোন লাইব্রেরিতে পাওয়া যাবে বইগুলা? তুমি এখন আমাদের কৃষি বিচিত্রা, তুমি যে কোনো লাইব্রেরিতে, বাংলাদেশের সব লাইব্রেরিতে হচ্ছে তোমার কৃষি বিচিত্রা পাওয়া যায়, তবে তুমি চাইলে অনলাইনে অর্ডার দিতে পারো। আমাদের পেজের ইনবক্সে তোমরা যদি বইটার অর্ডার দাও অনলাইনে তাহলে তোমাদের বাসায় চলে যাবে। হ্যাঁ, আমাদের তোমার জয়কলি পাবলিকেশনস একদম কি বলে এটাকে, আমাদের যে পেজটা আছে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার, সো ওই পেজটা তোমরা ইনবক্সে মেসেজ দিলেও কিন্তু তোমরা অনলাইনে হচ্ছে বইটা পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখি কোন কোশ্চেন বলছে দেখো, একটি তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য এবার দিয়ে দিয়েছে, আমাদের পথ পার্থক্য বের করতে বলছে। আমরা জানি দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য x। তাহলে আমাদের কিভাবে পথ পার্থক্য বের করতে বলছে, তাহলে ল্যামডা বাই 2 পাই ইনটু দশা পার্থক্য, দশা পার্থক্য কত, পাই, তাহলে পাই পাই কাটা থাকবে হচ্ছে ল্যামডা বাই 2। এই ধরনের কোশ্চেন আমরা হাতে মানে খাতায় করার দরকার নেই, তোমরা হচ্ছে নরমালি দ্রুত করে ফেলবা। সানোয়ার শাফিন, তুমি তোমাকে যা বললাম বুঝতে পারছো? তুমি ইনবক্সে মেসেজ দিলে বইগুলো পেয়ে যাবে। এখানে দুইটা বই তুমি এখন কালেক্ট করতে পারো, আর যদি তোমার প্রিপারেশন হয়ে থাকে ইতিমধ্যে তাহলে তুমি একটা বই কালেক্ট করতে পারো মাস্ট, সেটা হচ্ছে জয়কলি কৃষি মডেল টেস্ট বইটা। ওইটাতে অনেক কোশ্চেন আছে, তুমি যদি 19 দিন মানে একটা চ্যাপ্টার করলা, ওই চ্যাপ্টারে হচ্ছে মডেল টেস্ট দিলা, এভাবে যদি অফলাইন মানে এটা তো অফলাইন মডেল টেস্টের মতোই, সো তুমি যদি মডেল টেস্ট দিতে থাকো তাহলে তোমার জন্য এটা বেনিফিশিয়ারি হবে আর কি সামনে। এটা দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার চিরগুলোর দূরত্ব অর্ধেক এবং পর্দার দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে ডোরা প্রস্থ কি হবে, সেম আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো। ডোরা প্রস্থ হচ্ছে ডেল এক্স ইকুয়াল এন ল্যামডা ডি বাই এ। এখানে কি কি বাড়াইছি সেটা দেখো, আমরা হচ্ছে দূরত্ব অর্ধেক করছি, চিরগুলোর দূরত্ব, তার মানে এটাকে কমায় ফেলছি অর্ধেক, এটাকে আমরা অর্ধেক করছি। এটা যদি অর্ধেক করি তাহলে এটার সাথে ডোরা প্রস্থের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, তাহলে এটা কি হবে, এটা দ্বিগুণ বাড়বে। আবার পর্দার দূরত্ব কি করছি, দ্বিগুণ করছি, ডি এর ভ্যালু দ্বিগুণ করছি, ডি এর ভ্যালু যদি আমরা দ্বিগুণ করি তাহলে এটা যেহেতু ডেল এক্স এর সমানুপাতিক, তাহলে আমাদের ডোরা প্রস্থ হবে হচ্ছে দ্বিগুণ। আলটিমেটলি ডোরা প্রস্থ কত গুণ বাড়তেছে, ডোরা প্রস্থ হচ্ছে 4 গুণ বাড়তেছে। এগুলো মুখে মুখে করে ফেলবে, তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে সি, ডোরা প্রস্থ 4 গুণ বাড়বে। ঠিক আছে, ডোরা প্রস্থ কয় গুণ বাড়বে, ডোরা প্রস্থ হচ্ছে 4 গুণ বাড়বে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। কি বলছে, কোন তরঙ্গে সমবর্তন সম্ভব নয়, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, কত কিছু এই চ্যাপ্টারে আছে, তাই না? সো তোমরা বলো যে কোন তরঙ্গে সমবর্তন সম্ভব নয়, অ্যানসার হবে কি, অ্যানসার হবে হচ্ছে সি। গুড, তাসিম ফেরদৌস তামিম, অ্যানসার হবে হচ্ছে সি, শব্দ তরঙ্গ। কেন, কারণ শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ বলতে পারো। কিন্তু আমরা জানি সমবর্তন কোন ধরনের তরঙ্গের ক্ষেত্রে হয়, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে হয়, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন দেখা যায়। সো আমাদের অ্যানসার হবে হচ্ছে শব্দ তরঙ্গ, কারণ শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ যেটার নরমালি সমবর্তন হয় না সাধারণত। দেখো কোথায় কোথায় আসছে, জিএসটি এ ইউনিটে আসছে, 22-23 সেশনে, কেইউতে আসছে, আর ইউ আসছে, ইউনিভার্সিটি জাস্টে আসছে, সো অনেক জায়গায় কিন্তু এই কোশ্চেনটা আসছে। সো এই ধরনের জ্ঞানমূলক কোশ্চেন কিন্তু তুমি ইয়াতে পাবা, কি বলে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় পাবা। নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ কিভাবে চিনবো আমরা যদি সমবর্তন করি এবং সমবর্তন যদি সম্পন্ন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ বোঝার জন্য এটা একটা উপায়।
আচ্ছা আমরা চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞান আসছি। আধুনিক পদার্থবিজ্ঞানে আমার একটা খালি পেজ এটা দিয়ে করা যাবে। এখানে আমি কিছু জিনিস লিখবো, তোমরা একটু লেখো, নোট করো। নোট করলে হচ্ছে জিনিসটা ভালো ধরতে পারবে আর কি। সো নিউটনিয়ান ফিজিক্স এবং আইনস্টাইন ফিজিক্স তোমরা পড়ছো, সেখানে আমরা আপেক্ষিকতা জিনিসটা পড়ছিলাম, তাই না? যে অনেক স্পিড অর্থাৎ আলোর বেগের কাছাকাছি গেলে আমরা হচ্ছে দৈর্ঘ্যের কিছু পরিবর্তন দেখব, সময়ের কিছু পরিবর্তন দেখব এবং সেই সাথে ভরের কিছু পরিবর্তন দেখব। এগুলাকে বলছিলাম আমরা আপেক্ষিকতা। তাহলে দৈর্ঘ্যটা কেমন হয়? দৈর্ঘ্য হচ্ছে কি সংকোচন হয়, দৈর্ঘ্য সংকোচন হয়। কোনো বস্তু যদি আমরা আলোর বেগের কাছাকাছি যাইতে পারি তাহলে কি হয়? দৈর্ঘ্য সংকোচন হয়। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন হয়ে হবে এল, এবং সেটা হবে এল নট আদি দৈর্ঘ্য ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে ভি ইজ ক্লোজ টু সি, মানে ভি এর ভ্যালুটা হচ্ছে সি এর খুব কাছাকাছি। এখানে এল হচ্ছে ছোট এবং এল নট হচ্ছে বড়, যেহেতু সংকোচন হয়েছে। আর একটা জিনিস পড়ছিলাম, এটা দিয়ে আর কি সহজ, অনেক এটা দিয়ে আমরা ইজিলি করতে পারবো। আর একটা ছিল হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ, তোমরা যেটাই বলো না কেন, কাল দীর্ঘায়ন। অর্থাৎ তুমি যদি কোনো একটা, আমি যখন ক্লাসে অর্থাৎ অফলাইন ক্লাসে যখন এটা নিয়ে পড়াই তখন ওদেরকে এভাবে ইন্টারেস্টিং জিনিসটা করাই যে তুমি জানো তোমার বয়স তোমার ছেলের বয়সের সমান হওয়া সম্ভব। সো তখন ওরা ইন্টারেস্টিং হয়ে যায় যে আসলে কিভাবে সম্ভব। তখন হচ্ছে কাল সম্প্রসারণটা আমরা বোঝাই আর কি, সম্প্রসারণ, কাল সম্প্রসারণ বা হচ্ছে সময় কাল দীর্ঘায়ন লেখা উচিত ছিল, অড লাগতেছে একটু, তারা কাল দীর্ঘায়ন অর্থাৎ সময় এখানে বাড়বে। কাল দীর্ঘায়ন টি ইকুয়াল টি নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমাদের অনেক ঝামেলা লাগে, কোনটাকে টি ধরবো কোনটাকে টি নট ধরবো এটা আমরা বুঝি না, এটা একটু আমি এখানে লিখে দিই। আচ্ছা, টি নট হচ্ছে মহাকাশ ভ্রমণ, যেহেতু এই ধরনের কোশ্চেন মহাকাশ নিয়ে আসে তাহলে আমরা ওইটাই ডিরেক্ট লিখি, মহাকাশ ভ্রমণে থাকা ব্যক্তির নিজের পরিমাপকৃত সময়, নিজের পরিমাপকৃত সময়। অর্থাৎ আমি মহাকাশ ভ্রমণে গেছিলাম, আমি মহাকাশ ভ্রমণে যে আমার যে বয়সটা মাপছি অথবা আমি যে সময়টুকু মাপছি যে হ্যাঁ আমি 4 বছর ছিলাম বা আমি 5 বছর ছিলাম, সেটা হচ্ছে টি নট অর্থাৎ প্রকৃত সময়। যে মহাকাশচারী সে নিজের সাপেক্ষে যে সে ওই প্রসঙ্গ কাঠামোতে আছে, ওই প্রসঙ্গ কাঠামোতে থেকে ওই ঘটনার সময় মাপছে, তাহলে সেটা হবে টি নট, এবং টি হবে পৃথিবীর সাপেক্ষে। অর্থাৎ পৃথিবীর মানুষ ওই মহাকাশচারীর সময়টুকু কত মাপছে, টি হবে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে সময়, টি হবে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে সময়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা একটু পরে সলভ করব, তখন আরো ক্লিয়ার হতে পারবে আর কি। টি হচ্ছে কি পৃথিবীর সাপেক্ষে সময়। আচ্ছা, আরেকটা সূত্র ছিল কি, আরেকটা সূত্র ছিল হচ্ছে ভর সম্প্রসারণ বা ভর বৃদ্ধি আর কি, m ইকুয়াল m নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখি আমরা এই ধরনের কোশ্চেন সলভ করি। মুছে দিলাম, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটি ট্রেনের এই ধরনের কোশ্চেন তোমাকে একটু টাইম কিল করানোর জন্য দেয়। তুমি জানো এটা কোশ্চেনটা, এটা কিন্তু সহজ, খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু এটা পড়তে তোমার টাইম লাগবে, এই টাইমটাই তারা নষ্ট করতে চায় আর কি। সো ফার্স্ট পড়া লাগবে, একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করে যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান, মানে 80 মিটার হয়। তাহলে সি এর এককে ট্রেনের বেগ কত হবে? এখানে দৈর্ঘ্য সংকোচন বা মানে দৈর্ঘ্য সংকোচন নিয়ে পড়াশোনা হয়েছে, উদ্দীপকে বলছে। তাহলে এল হবে হচ্ছে এল ইকুয়াল এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাদের সব মান দেখো দিয়ে দিছে। এখানে এল হচ্ছে পরিবর্তিত কত 80 আর এল নট কত 100, মানে এই এল নট কে এই পাশে নিয়ে আসছে। তাহলে এখানে থাকে হচ্ছে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি খালি ভি স্কোয়ার মান বের করবা, অর্থাৎ ভি এর মান বের করবা, দেখবা 0.66 সি আসবে। তাহলে অ্যান্সার হবে আমাদের ডি, 26 এর ডি।
জ্যোতি চৌধুরী, ভেরি গুড। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। একটি নভোযানের দৈর্ঘ্য 120 মিটার এবং প্রস্থ হচ্ছে শুধু 20 মিটার। যদি নভোযানটি 0.983 বেগে দৈর্ঘ্য বরাবর চলতে থাকে তাহলে এর প্রস্থ বরাবর মানে প্রস্থ কত হবে? একটা নভোযানের দৈর্ঘ্য এটা হচ্ছে 120 মিটার, এটা হচ্ছে শুধু 20 মিটার, এটা হচ্ছে কি শুধু 20 মিটার, এবং নভোযানটা গেছে হচ্ছে দৈর্ঘ্য বরাবর আলোর বেগে গেছে। তাহলে সে দৈর্ঘ্য বরাবরই এটাকে সংকুচিত হইতে দেখবে, অর্থাৎ 120 মিটার জায়গায় সে হয়তো 100 মিটার দেখবে। সে প্রস্থ বরাবর কিছু ছোট হইতে দেখবে না, কারণ যেই অক্ষ বরাবর সে গতিশীল থাকবে আলোর বেগের কাছাকাছি, সেই অক্ষ বরাবরই সে কোনো বস্তুকে ছোট দেখবে আর কি। ঠিক আছে, সো অ্যান্সারটা হবে কি 20 মিটারই থাকবে, দৈর্ঘ্যের প্রস্থের কোনো চেঞ্জ হবে না, প্রস্থ হবে 20 মিটার, অ্যান্সার হবে বি। এবার কি বলছে দেখো, কত বেগে চললে একটি স্পেসশিপ এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে? কত বেগে চললে, অর্থাৎ আমাদের এখানে ভি বের করতে বলছে, কত বেগে চললে স্পেসশিপের দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে? তাহলে স্পেসশিপের দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্থাৎ L2 এর অর্ধেক হবে। এখন আমরা সূত্র বসাই দিই, L0 √1 - v²/c²। তাহলে L এর ভ্যালু হচ্ছে L0/2, এখানে হবে L0 √1 - v²/c²। এই L0 কেটে দাও, তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ, এখানে থাকবে হচ্ছে √1 - v²/c²। এরপর জাস্ট একটা লাইন করবা, অথবা এইগুলো লাইন হচ্ছে করতে করতে তোমার স্কিপ হয়ে যাওয়ার কথা আর কি, আমি তোমাদের দেখার জন্য বললাম। এই ধরনের কোশ্চেন অনেকবার প্র্যাকটিস করার ফলে তোমার এই দুই লাইন আর করাই লাগবে না আর কি। সো অ্যান্সার এটা কত হবে? মান বসে দিলে অ্যান্সার মেবি আসবে হচ্ছে 2.85 × 10⁸ m⁻⁴ 1। ঠিক আছে, সো অ্যান্সার হবে হচ্ছে ডি। একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 3 দিন অতিবাহিত হবে? তাহলে পৃথিবীর সাপেক্ষে সময়টা কি যেন হবে আমরা বলছিলাম টি, আর মহাশূন্য যে সময়টা পরিমাপ করবে সেটা হচ্ছে মানে মহাশূন্যে যে যানটা ছিল মহাশূন্যযান, তাহলে সেটা হবে হচ্ছে T0। তাহলে এখানে মান বসাই দিবা, অ্যান্সার বের করবা কেমন? T = T0 / 1 - v²/c²। T0 কে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? আর মানও বসাই দিই, T এর ভ্যালু হচ্ছে 3 আর T0 এর ভ্যালু হচ্ছে 1 √, উল্টাই দিই, √1 - v²/c²। এটাকে উল্টাই দিছি, লব হরে চলে গেছে আর লবে চলে গেছে, তাহলে এটা যাবে হচ্ছে 1/3 হয়ে। এবার রুটটাকে ওই পাশে পাঠাও, স্কয়ার করে দাও, পরে হচ্ছে -1 করে দাও, এরপর সিটাকে ওই পাশে পাঠা দাও, তাহলে আমাদের অ্যান্সার আসবে যেটা আসবে কি, এটা ক্যালকুলেশন না করলাম। ঠিক আছে, পারবা? এখান থেকে কি বের করতে হবে? এখান থেকে কত দ্রুত, তার মানে এখান থেকে আমাদের ভি বের করতে হবে। ভি সমান কি আসবে? এটা রুটটাকে ওই পাশে স্কয়ার করে দিবা, এরপর হচ্ছে 1 - করে দিবা আর সি দিয়ে গুণ করে দিবা, আশা করি পারবা। এটা দেখো কি, এটাও সেম, এটাও করে দিব না, এটাও একদম হুবহু সেম। মহাশূন্যযান কত দ্রুত 2 দিন ছিল কোথায়? মহাশূন্যে, মানে T0, আর পৃথিবীর সাপেক্ষে 4 দিন, তার মানে এটা হচ্ছে টি এর ভ্যালু। সো এটাও পারবা। 20 বছর বয়সে দুটো করে দিই, এই যে বাবার বয়স আর ছেলের বয়স সমান হবে, এই ধরনের কাহিনী থেকেই আমরা বলতে পারি কি। সো এখানে কি বলছে? এখানে বলছে যে 20 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশে এত বেগে যান, পৃথিবী হিসাবে তিনি 30 বছর পরে ফিরে আসছে, তার মানে এটা কিসের ভ্যালু দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে টি এর ভ্যালু। তাহলে তার বর্তমান বয়স বের করতে হলে সে অ্যাকচুয়ালি কত বছর মহাকাশে ছিল তার সাপেক্ষে ওটা আমরা বের করতে হবে। তাহলে আমাদেরকে T0 বের করতে হবে আর কি। তাহলে T0 সমান কি হবে? T × √1 - v²/c²। টি হচ্ছে কত? পৃথিবীর সাপেক্ষে 30 বছর, ইন্টু √1 - v কত? 1.8 × 10⁸, সি কত? 3 × 10⁸, স্কয়ার তো আছেই। এটা তো তোমাদের ক্যালকুলেশন করে দেখাই। তাহলে এখানে 10⁸, 10⁸ কাটা। আচ্ছা, একটু মানে স্লো করে দেখাই যেন তোমরা ক্যালকুলেশনটা ধরতে পারো আর কি। 1 - এই 1.8 কে তুমি 1.8 না 18 চিন্তা করো, 18 × 10 আর কি। ঠিক আছে, 18 ×
10 ইনভার্স 1। সো আর নিচে আছে 3। এটা করার কারণ কি 3 দিয়ে 18 কাটতে পারবো, তাহলে কত আসবে 6। 6 ইনটু 10 ইনভার্স 1 মানে কত 0.6। এটার উপর কিন্তু আমার স্কয়ার আছে, ঠিক আছে। সো কি কি ছিল এখানে 30 ইনটু রুট ওভার 1 মাইনাস এখানে পুরোটার ভ্যালু আসবে হচ্ছে 0.6, তাহলে 0.6 স্কয়ার মানে কি 6 ছক 36, তার মানে 0.36। তাহলে 30 ইনটু রুট ওভার 1 মাইনাস 0.36 অথবা 100 বিয়োগ 36, তার মানে হবে 64। আলটিমেটলি 0.64 আর কি। দশমিকটা আমরা চিন্তা করব না, কিন্তু লেখার সময় কি দশমিক চিন্তা করব। তাহলে 8 8 64, তাই না? তাহলে 64 রুট করলে হবে 8। আসলে এখানে 8 তো হবে না, হবে কি 0.8। এবার আবার দশমিক ছাড়াই চিন্তা করো, 3 8 24, তার মানে 240 হওয়ার কথা ছিল, বাট অ্যান্সার হবে কি 24। তার মানে ওই লোকের হিসাবে, মানে যে মহাশূন্য মহাকাশ জানা ছিল তার হিসেবে সে কত বছর ছিল মহাকাশে 24 বছর। তাহলে তার আগে বয়স কত ছিল 20 বছর, তাহলে 20 আর 24 টোটাল কত 44 বছর। অ্যান্সার হবে সি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি। আচ্ছা, এগুলো পারবা, এগুলো না করে দিই। সেম ম্যাথ আর কি, বুঝছো? সেম ম্যাথ বারবার সলভ করানো হচ্ছে, আমরা নতুন কোনো টাইপ করি। সি বাই রুট টু বেগে চলমান এম নট স্থির ভরের কোনো বস্তুর ভরবেগ, ভরবেগ হচ্ছে কি পি ইকুয়াল এম ভি। এখানে ভি তো দিয়েই দিছে, ভি এর ভ্যালু কত এম ইন্টু সি বাই রুট টু। এখন তোমার এই এম এর ভ্যালুটা বের করতে হবে। এম এর ভ্যালু ফর্মুলা কি, যে এম ইকুয়াল এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে এই ভি এর ভ্যালুটা বসাইতে হবে আর কি। ভি এর ভ্যালুটা বসাইলে তুমি এম নট এর মানে এম এর একটা ভ্যালু পাবা, রুট টু এম নট আসবে, এটাকে এখানে বসাই দিবা, তাহলে একটা অ্যান্সার চলে আসবে আর কি। অ্যান্সার হবে ওই এম নট সি স্কয়ার প্রবাবলি, ঠিক আছে। সো যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তাহলে এর ভর কত হবে? এখান থেকে আমরা বলতে পারি, এইটা থেকেই বলে দিই। দেখো, একটা বস্তু আলোর বেগে ধাবিত হবে, তার মানে তার এম নট ডিভাইড বাই 1 মাইনাস এই ভি স্কয়ার। আসলে কি ভি স্কয়ার তখন সি স্কয়ার, সি স্কয়ার বাই সি স্কয়ার, মানে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে এই 1 আর এই 1 মাইনাস করলে হবে 0। তার মানে আলটিমেটলি এম নট ডিভাইড বাই নিচে 0, আর কোনো কিছু নিচে 0 থাকা মানে কি ইনফিনিটি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি, 33 এর সি, ঠিক আছে। দেখো এরপরে আমরা মেবি ট্রানজিস্টর অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সে চলে আসছি। এখানে আমরা একটু সূত্রগুলো একটু তোমাদের মনে করাই দিই, যে সূত্র থেকে তোমাদের কোশ্চেন আসে। ফার্স্ট অফ অল ছিল কি প্রবাহ লাভ, তাই না? বিটা, বিটা সমান কি ছিল? বিটা সমান কি ছিল বলো তো? বিটা সমান কি ছিল বলো? দ্রুত একটু রেসপন্স করো ভাইয়া। বিটা সমান কি ছিল? জুথি চৌধুরী, শাহ ইসলাম। বিটা কি ছিল? প্রবাহ লাভ। বিটা সমান ছিল হচ্ছে আইসি বাই আই বি। আলফা প্রবাহ বিবর্ধন গুণক সমান কি ছিল? আইসি বাই আই ই। এবং এটা আবার সমান জানি আমরা, বিটা সমান হচ্ছে আলফার সাথে কি সম্পর্ক? আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। আর আলফার ভ্যালুটার সূত্রটা আমাদের মনে রাখার দরকার নেই, কারণ তুমি মাথায় রাখবা আলফার ভ্যালু সব সময় 1 এর খুব কাছাকাছি হবে। 1 এর খুব কাছে হবে। আলফার ভ্যালু যদি তোমাদেরকে কখনো বের করতে বলে, তাহলে আলফার ভ্যালুটা মনে রাখবা 1 এর খুব কাছাকাছি হবে, অর্থাৎ 0.89, 0.99, 0.95, 0.96 এমন হবে আর কি, 1 এর খুব কাছাকাছি হবে। আরো কিছু সূত্র আছে, ওগুলো আমরা ম্যাথ করতে করতে দেখি আর কি। আর এই সূত্র আছে ডেল ভি বাই ডেল আই। এরপর আর কি সূত্র ছিল? আর ছিল হচ্ছে, দেখি ম্যাথ করতে করতে আমরা দেখি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, একটা ট্রানজিস্টরের বিটা হচ্ছে 99, প্রবাহ বিবর্ধন গুণক আলফা কত? তাহলে বিটা হচ্ছে 99 এবং আলফার ভ্যালু বের করতে বলছে। আমরা সূত্র দিয়ে করতে পারি, তবে আমরা মাথায় রাখবো যে আলফার ভ্যালুটা সব সময় 1 এর খুব কাছাকাছি হয়। তাহলে অ্যানসার হবে হচ্ছে সি, 1 এর খুব কাছাকাছি 0.9। এর করার দরকার নেই,
এখানে কি বলছে কোন পিএন জাংশনে 0.4 বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জাংশনের রোধ আর ইকুয়াল হচ্ছে বিভব পার্থক্য ডিভাইড বাই কারেন্টের পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কত বলছে 0.2, কারেন্টের পার্থক্য হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 5 × 10⁻3। এটা ক্যালকুলেশন কিভাবে করব ভাইয়া? এটা ক্যালকুলেশন করব হচ্ছে এখানে করাই দেই। যদি 10⁻3 টা উপরে যায় তাহলে কি হবে 1000 দিয়ে গুণ হবে, 1000 দিয়ে গুণ হলে এটা হবে হচ্ছে 200, 5/200 কত হবে 40। তাহলে অ্যানসার হবে হচ্ছে এ। অ্যানসার কি হবে এ। 35 এ চলে আসছে ভাই, 35 এর অ্যানসার হবে এ। বুঝতে পারছো আশা করি। একটি এনপিএন ট্রানজিস্টরে 10⁸ এতগুলো ইলেকট্রন আছে এবং 10⁸8 সেকেন্ডে অ্যামিটারে গমন করলে অ্যামিটারের প্রবাহ কত হবে? আমরা কি জানি I = Q/T। I = Q/T, Q সমান কি চার্জ, তার মানে কতগুলো ইলেকট্রন আছে ইনটু ইলেকট্রনের চার্জ ডিভাইড বাই টাইম, তাই তো? কতগুলো ইলেকট্রন আছে নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ অফ ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ইলেকট্রন কয়টা ইলেকট্রন আছে 10⁸80 ইলেকট্রন আছে আমাদেরকে বলে দিয়েছে। আর আমরা ইলেকট্রনের চার্জ জানি 1.6 × 10⁻19 কুলম্ব ডিভাইড বাই টাইম কত সেকেন্ড 10⁻8 সেকেন্ড। ক্যালকুলেট করো এটা। এটা ক্যালকুলেট করলে কি রকম হবে 10⁻8 উপরে চলে গেলে 10⁸8 হবে, 10⁸8 প্লাস এখানে আছে একটা 8 তাহলে 10⁻16, 10⁻16 যদি এখানে প্লাস হয় তাহলে 10⁻3 আসবে, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 1.6 × 10⁻3 অ্যাম্পিয়ার, অথবা এটাকে লেখা যায় হচ্ছে 1.6 × 1.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যানসার হবে হচ্ছে 1.6 মিলি অ্যাম্পিয়ার। কোথায় আছে সি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে বলছে সাধারণত ট্রানজিস্টরে আলফা বলে দিছে, বিটা এর ভ্যালু বের করতে বলছে। আলফা বলে দিছে, বিটা এর ভ্যালু বের করতে বলছে। আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা বাই 1 - আলফা, এটা দিয়ে করে ফেলবা বিটার ভ্যালু। আলফা বলছে 0.98 ডিভাইড বাই 1 - 0.98, তাহলে থাকবে হচ্ছে 0.98 ডিভাইড বাই 0.02। কাটাকাটি করলে 98 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে 49, ওইভাবেই করে ফেলতে পারবা 49। অ্যানসার হবে বি। এটা ওই সেম, দেখো আলফার মান বের করতে বলছে। আলফার মান হচ্ছে 1 এর কাছাকাছি হবে, 1 এর বড় হবে, দেখো এটা 1 এর অনেক বড়, এটা 1 এর বড়, এটা 1 এর বড়, তাহলে অ্যানসার হবে হচ্ছে সি। থ্যাংক ইউ। সো তোমাদেরকে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার শুভকামনা জানাই। আমাদের ক্লাসে শেষ করতে হবে, তার আগে আমি ছোট্ট একটা কথা বলি যে পরীক্ষা হলে যে যত ঠান্ডা থাকতে পারবা, ঠান্ডা থাকা বলতে বুঝাইছি যে তুমি এসি নিয়ে যাও এমন না। পরীক্ষা হলে তুমি তোমার মাথাটাকে যত বেশি ঠান্ডা রাখতে পারবা তোমার চান্স পাওয়ার হার তত বেড়ে যাবে। তোমার বায়োলজি যদি স্ট্রং হয় তাহলে তুমি এমনি মনে করে এক পা দিয়ে রাখছো, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি যদি বায়োলজিতে ভালো একটা কোড দিতে পারো তাহলে মনে করো তোমার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ক্র্যাক ডান, এক অর্ধেক। ঠিক আছে? তাহলে বায়োলজি রিভিশনটা প্রত্যেকটা দাগানো বই থেকে, তাহলে সেখান থেকে তুমি ভালো করতে পারবা। প্লাস ফিজিক্সে হাতে ক্যালকুলেশনটা একটু বাড়াও। তোমাদের সাথে ক্যাম্পাসে হয়তো দেখা হবে, ক্লাসে হয়তো আর দেখা হচ্ছে না, কারণ আমাদের ফিজিক্স বলো কিংবা জয়কলি থেকে আয়োজিত এগ্রিকালচারের জন্য তোমাদের এই অ্যাডমিশন সেশনে এটাই হয়তো ফিজিক্সের লাস্ট ক্লাস। পরীক্ষা দিয়ে দিবা, হয়তো ক্যাম্পাসে দেখা হবে, শিকরিবি ক্যাম্পাসে। ঠিক আছে? আর আল্লাহ না করুক যদি ফার্স্ট টাইমে যারা আছে তাদের যদি না হয় তাহলে সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা, তখন হয়তো আবার জয়কলির পর্দায় দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে।